আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমানে আমাদের দেশে করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে, এই জন্য তোমাদের স্কুল এখন বন্ধ এবং তোমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা এখন তোমাদের যে পড়া সে পড়াটা তোমরা এগিয়ে যেতে পারছো না। সেই জন্য প্রত্যাশার তরফ থেকে তোমাদের যাতে পড়াটা এগিয়ে যেতে পারো সেই জন্য তোমাদের ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো আজকে আমি তোমাদের যে ক্লাস নেব সেটা হচ্ছে ভূগোলের একটা বিষয় সম্বন্ধে একটা টপিক, সেই টপিক নিয়ে তোমাদের আজকে ক্লাসটা শুরু করব। আজকে আমরা ভূগোলের তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা ইউনিট বা চ্যাপ্টার, সেটা হচ্ছে শিল্প। তাহলে শিল্প সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব এবং শিল্প কাকে বলে এবং কোনো জায়গায় শিল্প স্থাপনের জন্য কি কি জিনিসগুলো শিল্পপতিকে দেখতে হবে, সেই জিনিসগুলো কি কি দরকার, তাহলে সেইগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে শিল্প কাকে বলে। তাহলে শিল্প হচ্ছে আমরা ভূমি থেকে যেগুলো সরাসরি বিভিন্ন জিনিসগুলো পাচ্ছি সেগুলোকে বলা হচ্ছে কাঁচামাল বা র মেটেরিয়াল। সেই র মেটেরিয়ালগুলোকে মানুষের শ্রম, জ্ঞান এবং বিভিন্ন যন্ত্রপাতির দ্বারা সেগুলোকে কী করা হয়, মানুষের ব্যবহারযোগ্য দ্রব্যতে পরিণত করা হয়। সেই ব্যবহারযোগ্য যে দ্রব্যতে পরিণত করা হচ্ছে এবং ফ্রম ইউটিলিটি গুডসে তৈরি করা হচ্ছে, এই যে তৈরি করার যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে আমাদের শিল্প। তাহলে কোনো একটা জায়গাতে, যে জায়গায় বিভিন্ন ধরনের কাঁচামাল হতে পারে, সেগুলো খনিজ কাঁচামাল হতে পারে, সেগুলো কৃষিজাত কাঁচামাল হতে পারে, বা বিভিন্ন অরণ্য থেকে সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন ধরনের কাঁচামাল, সেই কাঁচামালগুলোকে কী করি আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। তাহলে আমাদের সেগুলোকে ব্যবহার করতে হলে কি করতে হবে, আমাদের সেইগুলোকে কাঁচামালগুলোকে উৎস অঞ্চল থেকে আমাদের কারখানায় নিয়ে যেতে হবে। কারখানায় নিয়ে গিয়ে সেখানে বিভিন্ন প্রক্রিয়াকরণ করে, প্রক্রিয়াকরণের পর সেগুলোকে আবার বাজারে প্রেরণ করতে হবে। তাহলে এই যে পুরো জিনিসটা কোনো একটা বিরাট সংস্থার মাধ্যমে হয়ে থাকে। যেমন আমাদের বিভিন্ন লো ইস্পাত শিল্পের ক্ষেত্রে যেমন ইস্কো বা টিস্কো বিভিন্ন ধরনের সংগঠনগুলো রয়েছে, তারা কি করছে, তারা এই কাঁচামালগুলোকে কারখানায় নিয়ে আসছে, সেগুলোকে প্রক্রিয়াকরণ করছে, সেগুলোকে বাজারজাতকরণ করছে। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। তাহলে আমাদের কোনো জায়গায় যদি আমাদের শিল্প স্থাপন করতে হয়, তাহলে শিল্পতিরা কিছু জিনিসগুলোকে দেখবে, তবে সেই জায়গায় কী করবে, শিল্প স্থাপন করবে। তাহলে আমাদের জানতে হবে যে শিল্প স্থাপনের কি কি কারণগুলো কোনো জায়গায় শিল্পতিকে শিল্প স্থাপনে সাহায্য করতে পারে। তাহলে আমাদের যে শিল্প স্থাপনের যে কারণগুলো, সে কারণগুলোকে আমরা এখানে তিনটে ভাগে ভাগ করেছি। তাহলে এটা হচ্ছে প্রাকৃতিক কারণ, বি এটা হচ্ছে সাংস্কৃতিক কারণ বা অর্থনৈতিক কারণ বলা হয়, এবং সি সেটা হচ্ছে রাজনৈতিক কারণ। এবারে প্রথমে আমরা আসবো এই প্রাকৃতিক কারণ সম্বন্ধে। তাহলে প্রাকৃতিক কারণ জিনিসটা কি? তাহলে প্রকৃতিগত যে সমস্ত জিনিসগুলো আমরা প্রকৃতি থেকে সরাসরি পাচ্ছি, সেগুলো হচ্ছে প্রাকৃতিক কারণের অন্তর্ভুক্ত। তাহলে এই প্রাকৃতিক কারণের মধ্যে প্রথম যে আমরা পয়েন্টটায় আসবো সেটা হচ্ছে কাঁচামাল। তাহলে কাঁচামাল আমরা কাকে বলবো? তাহলে প্রথমে আমরা বললাম যেগুলো আমরা ভূমি থেকে সরাসরি পাচ্ছি, যেগুলো আমরা ব্যবহার করতে পারছি না, সেইগুলোকে বলা হচ্ছে কাঁচামাল। এই কাঁচামালকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল আর একটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে বিশুদ্ধ কাঁচামাল আমরা কাকে বলবো আর অবিশুদ্ধ কাঁচামাল আমরা কাকে বলবো? তাহলে বিশুদ্ধ কাঁচামাল আমরা বলবো যখন কোনো দ্রব্যকে আমি যখন শিল্পে প্রক্রিয়াকরণ করব, সেই প্রক্রিয়াকরণের সময় যদি কোনো, তাহলে বলছিলাম আমরা কাঁচামালকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল, একটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে বিশুদ্ধ কাঁচামাল আমরা কাকে বলবো? তাহলে যে কাঁচামালটাকে আমি যখন প্রক্রিয়াকরণ করব, সেই প্রক্রিয়াকরণের সময় যদি কিছু কাঁচামাল নষ্ট না হয়, আমি যা ইনপুট করেছিলাম তাই আমি আউটপুট পাই, তাহলে সেটা হবে আমাদের বিশুদ্ধ কাঁচামাল। আর অবিশুদ্ধ কাঁচামাল আমরা কাকে বলবো? যখন কোনো কাঁচামালকে আমরা শিল্পে প্রক্রিয়াকরণ করব, সেই প্রক্রিয়াকরণের সময় যদি কিছু কাঁচামাল নষ্ট হয়ে যায়, তাহলে যা অর্থাৎ আমি যা ইনপুট করছি তার থেকে আউটপুটটা কম পাচ্ছি, তাহলে সেই ধরনের কাঁচামালকে আমরা বলবো অবিশুদ্ধ কাঁচামাল। এবারে এই বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের জন্য একটা দ্রব্য সূচক বা পণ্য সূচক বার করা হয়, সেটাকে ইংরেজিতে বলা হয় মেটেরিয়াল ইন্ডেক্স, সংক্ষেপে হচ্ছে এমআই। তাহলে এমআই কাকে বলবো? দ্রব্য সূচক বা পণ্য সূচক আমরা কাকে বলবো? যখন কোনো শিল্পে কোনো কাঁচামালকে আমি যখন আমি যেটা ইনপুট করছি এবং যেটা আউটপুট পাচ্ছি তার যে অনুপাত, তাকে বলা হচ্ছে দ্রব্য সূচক। তাহলে দ্রব্য সূচক নির্ণয় সূত্র হচ্ছে, মানে আমরা সংক্ষেপে বললাম মেটেরিয়াল ইন্ডেক্স এমআই, ইনপুট বাই আউটপুট।
তাহলে এখানে ইনপুট আমি যদি বিশুদ্ধ কাঁচামাল হয় তাহলে বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে আমি 1 টন ইনপুট করলাম এবং 1 টন যদি আউটপুট পাই তাহলে আমার সমান কত হবে, যদি কেটে দিই তাহলে 1। আর অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে আমার কি হবে, আমাকে বেশি ইনপুট করতে হবে, মানে 5 টন আমি ইনপুট করলাম তাহলে আউটপুট পেলাম 1 টন, তাহলে এটার সঙ্গে এটা যদি কেটে যায় তাহলে হবে 5। তাহলে আমরা বলতে পারি যে দ্রব্যসূচক যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে যে কাঁচামালটা হবে সেটা হবে বিশুদ্ধ কাঁচামাল, আর যদি 1-এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো অবিশুদ্ধ কাঁচামাল। এবার বলেছেন যে বিশুদ্ধ কাঁচামাল এবং অবিশুদ্ধ কাঁচামাল যদি হয় তাহলে শিল্পকেন্দ্রটা কোথায় স্থাপন করলে সেখানে পরিবহন খরচাটা কমবে। সেই জন্য তিনি বলছেন যদি বিশুদ্ধ কাঁচামাল হয় তাহলে আমরা শিল্পকেন্দ্রটাকে যে কোনো জায়গাতে স্থাপন করতে পারি, মানে কাঁচামাল উৎস অঞ্চল কিংবা বাজার কিংবা অন্য কোনো জায়গা, যে কোনো জায়গাতে আমরা বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে কারখানাটাকে স্থাপন করতে পারি, আমার পরিবহন খরচা সেক্ষেত্রে আমার একই থাকবে। কিন্তু যদি অবিশুদ্ধ কাঁচামাল হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যেখানে কাঁচামাল উৎস অঞ্চল সেই জায়গাতেই আমাকে শিল্পকেন্দ্রটা স্থাপন করতে হবে। তাহলে কি হবে, আমার পরিবহন খরচাটা কমবে এবং এই পরিবহন খরচাটা যদি কমে তাহলে যে জিনিসটা উৎপাদিত হবে সেই জিনিসটার দামটা কি হবে, কম হবে। সেই শিল্পপতিরা সবসময় চায় যে আমার পরিবহন খরচাটাকে কমিয়ে নেওয়ার জন্য। তাহলে এটা গেল বিশুদ্ধ কাঁচামাল ক্ষেত্রে, মানে আমাদের কাঁচামাল পয়েন্টটা শুধু হলো 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার যেটা পয়েন্ট সেটা হচ্ছে জলবায়ু। তাহলে জলবায়ু কীভাবে শিল্পকে প্রভাবিত করে? জলবায়ু শিল্পকে প্রভাবিত করে, কোন জায়গায় কী ধরনের শিল্প গড়ে উঠবে সেটা জলবায়ু নির্দেশ করে দেয়। যেমন আমরা যদি বলি কার্পাস বয়ন শিল্প গড়ে তুলব, তাহলে কার্পাস বয়ন শিল্পকে যদি আমরা শুষ্ক অঞ্চলে গড়ে তুলি তাহলে যে জায়গাটা শুষ্ক তাহলে সেক্ষেত্রে কী হবে, যখন আমরা তুলো থেকে সুতো তৈরি করব তখন কী হবে, ছিঁড়ে যাবে। সেই জন্য আমাদের কী করতে হবে, যে বস্ত্র বয়ন শিল্পকে সবসময় আর্দ্র অঞ্চলেই গড়ে তুলতে হবে। এবং আমাকে যদি ময়দা শিল্প বা ইলেকট্রনিক শিল্প বা লৌহ ইস্পাত শিল্প এই ধরনের শিল্পগুলো যদি হয় তাহলে সেই ধরনের শিল্পগুলোকে আমাকে শুষ্ক অঞ্চলে গড়ে তুলতে হবে। কেন আমরা যদি লোহা ইস্পাত শিল্পকে যদি আর্দ্র অঞ্চলে গড়ে তুলি তাহলে সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে ওই লোহা কী করবে, বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্পকে শোষণ করে সে ফেরাস অবস্থা থেকে ফেরিক অবস্থা প্রাপ্ত হবে, অর্থাৎ তার মধ্যে মরচা ধরে যাবে। সেই জন্য আমাদের লৌহ ইস্পাত শিল্পকে সবসময় আমরা শুষ্ক অঞ্চলেই সাধারণত গড়ে উঠতে দেখতে পাওয়া যায়। আবার বিভিন্ন জায়গাতে যে জায়গাগুলো রয়েছে, ধরো উষ্ণমণ্ডল, সেই উষ্ণমণ্ডলে সেখানে কি হবে, আমাদের রেফ্রিজারেটর শিল্প বা এসি শিল্প এই ধরনের যে কারখানাগুলো সেগুলো বেশি গড়ে উঠবে। আবার যে জায়গাতে আমাদের আর্দ্র সেই জায়গাতে পাট শিল্প বা আমাদের বস্ত্রবয়ন শিল্প এগুলো গড়ে উঠবে। তাহলে আবার জলবায়ু কি করে, জলবায়ুর ওপর শ্রমিকের কর্মকুশলতা নির্ভর করে। একটা জলবায়ু যদি নাতিশীতোষ্ণ প্রকৃতির হয় তাহলে সেখানে শ্রমিক কী হবে, বেশি টাইম ধরে সেখানে সে কাজ করতে পারবে, কারণ সেখানে জলবায়ুটা হচ্ছে মৃদু, সেটা শীতল প্রকৃতির। আবার যদি উষ্ণমণ্ডলে সেখানে শ্রমিকরা কী হয়, সেখানে শ্রমিকের কর্মকুশলতাটা কমে যায়, মানে শ্রমিকরা কম সময় কাজ করতে হয়, কারণ সেখানে কি হয়, জলবায়ুটা একটু ভ্যাপসা ধরনের হয়। তাহলে অল্প পরিশ্রম করলেই তারা কি হয়, তারা ক্লান্ত হয়ে যায়। সেজন্য দেখবে আমাদের পৃথিবীর যেসব দেশগুলো রয়েছে উন্নত দেশগুলো, সেই উন্নত দেশগুলো সবগুলোই হচ্ছে আমাদের নাতিশীতোষ্ণ মণ্ডলে অন্তর্ভুক্ত, আর যেগুলো অনুন্নত দেশ সেগুলো হচ্ছে উষ্ণমণ্ডলের অন্তর্ভুক্ত। তাহলে প্রথম আমাদের দ্বিতীয় পয়েন্ট হয়ে গেল জলবায়ু। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের জল সম্পদ। তাহলে জল শিল্প কার্যে কী কী কাজে লাগবে? জল শিল্পের 3টি কাজে লাগে। 1 নম্বর কারণ হচ্ছে জল শিল্পের বিভিন্ন প্রক্রিয়াকরণের কাজে লাগে। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ধরনের যে মেশিনগুলো চলছে সেই মেশিনগুলোকে ঠান্ডা করার জন্য, এবং সেখানে যে শ্রমিকরা রয়েছে সেই শ্রমিকরা যে কাজ করছে তাদের পানীয়যোগ্য জল। তাহলে 3টে কারণে জল সম্পদের আমাদের প্রয়োজন। তাহলে দেখবে আমাদের ভারতে যে বড় বড় শিল্পগুলো রয়েছে সেই বড় বড় শিল্পগুলো দেখবে কোনো নদী বা কোনো হ্রদের তীরে গড়ে উঠেছে। তাহলে আমাদের 3 নাম্বার পয়েন্ট হলো। 4 নাম্বার যেটা পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে আমাদের শক্তি সম্পদ। তাহলে এই শক্তি সম্পদ আমাদের কি কাজে লাগবে? আমরা কোনো কারখানায় যদি যন্ত্রগুলোকে চালাতে হয় তাহলে আমাদের শক্তি দরকার হয়। এই শক্তিকে 2টো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রচলিত শক্তি আর একটা হচ্ছে অপ্রচলিত শক্তি। আমাদের যে কলকারখানায় যে শক্তিটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রচলিত শক্তি, মানে যে শক্তিগুলো আমরা সাধারণত বেশি ব্যবহার করি সেগুলোকে প্রচলিত শক্তি বলা হয়। যেমন আমাদের তাপবিদ্যুৎ শক্তি, পারমাণবিক বিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ
এইগুলো সাধারণত শিল্পকার্যে বেশি ব্যবহার করা হয়। আমাদের প্রাকৃতিকের যেগুলো হলো সেইগুলো আমাদের প্রাকৃতিকের পয়েন্টগুলোর মধ্যে হয়ে গেল। এবারে আমরা যেটা পড়েছিলাম প্রথমে কাঁচামাল, সেই কাঁচামালের আমরা পড়েছিলাম যে বিশুদ্ধ কাঁচামাল কোনগুলো, আমরা পড়েছিলাম বস্ত্র বয়ন শিল্প। আর ইমপিওর মানে অবিশুদ্ধ কাঁচামাল কোনগুলো, অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে হচ্ছে আমাদের লৌহ ইস্পাত শিল্প। এবারে আমি যদি বস্ত্র বয়ন শিল্পে আমি যদি 1 টন যদি আমরা তুলো দিই তাহলে 1 টন আমরা বস্ত্র পাবো, কিন্তু আমরা যদি লৌহ ইস্পাত শিল্পে আমার মোট যদি 1 টন লৌহ ইস্পাত উৎপাদন করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে মোটামুটি 5 থেকে 5.5 টন আমাকে কাঁচামাল লাগবে, তবে আমি 1 টন লৌহ ইস্পাত আমরা পাবো। কিন্তু ওয়েবার যে বলেছিলেন যে এই ক্ষেত্রে যেগুলো অবিশুদ্ধ কাঁচামাল সেখানে কাঁচামাল উৎপাদক অঞ্চলে আমরা গড়ে তুলব, কিন্তু তারও ব্যতিক্রম আছে। যেমন আমাদের যদি আমরা বলি যে কাঁচ শিল্প, কাঁচ একটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল, তাহলে এই কাঁচের কারখানাটা কোথায় গড়ে ওঠার কথা, কাঁচ যেখানে কাঁচামাল পাওয়া যাচ্ছে সেই জায়গায়, কিন্তু সেটা গড়ে ওঠে বাজারের কাছে। কেন? তার কারণ হচ্ছে আমি যদি কাঁচের জিনিসগুলোকে আমি যদি উৎপাদক অঞ্চলে মানে যেখানে কাঁচামাল পাওয়া যাচ্ছে সেখানে যদি গড়ে তুলি কারখানাটা, তাহলে আমাকে বাজারে প্রেরণ করতে হবে। তাহলে বাজারে যখন প্রেরণ করব তখন পরিবহনের সময় অনেক সময় কী হতে কাঁচ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমার প্রাকৃতিকের পয়েন্টগুলো হলো। এবারে দ্বিতীয় যেটা বি, আমাদের সাংস্কৃতিক বা অর্থনৈতিক। মানুষ এই যে প্রাকৃতিক জিনিসগুলোকে কতগুলো বিভিন্ন বুদ্ধির মাধ্যমে কীভাবে ব্যবহার করেছে তা তার সাংস্কৃতিক পরিবেশের ওপর নির্ভর করে। তাহলে এই সাংস্কৃতিক পরিবেশের আমার প্রথম যেটা আসছে সেটা হচ্ছে শ্রমিক। তাহলে আমার কলকারখানায় কাজের জন্য কি লাগবে? শ্রমিক লাগবে। তাহলে শ্রমিককে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে দক্ষ শ্রমিক আর একটা হচ্ছে অদক্ষ শ্রমিক। দক্ষ শ্রমিক কোনগুলো? যেগুলো বুদ্ধির দিক থেকে উন্নত, মানে এই দিক থেকে উন্নত তারা। আর যারা অদক্ষ শ্রমিক মানে তাদের পেশি শক্তিটা বেশি, তারা পেশি শক্তিকে কাজে লাগায়। তাহলে আমরা দক্ষ শ্রমিক কোথা থেকে পাবো? বিভিন্ন যে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে সেইগুলো থেকে আমরা দক্ষ শ্রমিক আমরা পেয়ে যাব, এবং যে জায়গাগুলো ঘন বসতিপূর্ণ সেই জায়গাগুলোতে আমরা অদক্ষ শ্রমিক পেয়ে যাব। দ্বিতীয় যেটা পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে পরিবহন। তাহলে শিল্পক্ষেত্রে আমার পরিবহন দরকার। পরিবহনের ক্ষেত্রে আমার কী কী জিনিস দেখতে হবে? আমাকে যে উৎস অঞ্চল থেকে আমাকে সে কাঁচামালটা আনতে হবে কারখানায়, আবার কাঁচামালটা প্রক্রিয়াকরণের পর যে দ্রব্যটা উৎপাদিত হবে সেটাকে আবার বাজারে প্রেরণ করতে হবে। তাহলে আমি যে জায়গায় কারখানাটা স্থাপন করব সেই জায়গায় আমার উন্নত পরিবহন ব্যবস্থা থাকা দরকার। তাহলে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে আমার কিছু জিনিসকে আমাকে ফলো করতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে দোলক নীতি। এই দোলক নীতিটা বলা হয় পেন্ডুলাম প্রিন্সিপাল, মানে দুটো শিল্পকেন্দ্রের মধ্যে পণ্য আদান প্রদানের মাধ্যমে পরিবহন ব্যয় কমিয়ে দেওয়ার যে নীতি তাকে বলা হচ্ছে পরিবহনের দোলক নীতি। তাহলে আমি এখানে ধরলাম যে দুটো জায়গা, একটা জায়গা হচ্ছে এ আর একটা জায়গা হচ্ছে বি। এই দুটো জায়গার মধ্যে এই জায়গা, সেই জায়গাতে পাওয়া যাচ্ছে আয়রন মানে লৌহ ইস্পাত, আর বি সেই জায়গায় পাওয়া যাচ্ছে কোল মানে কয়লা। তাহলে এক্ষেত্রে কি করবে? এ স্থান থেকে বির কি দরকার? তার লৌহ আকরিক দরকার। তাহলে লৌহ আকরিকের জন্য সে কি করবে? সে এই স্থান থেকে এই ট্রেন গাড়ি মালগাড়ি করে বি স্থানে সে নিয়ে যাবে লৌহ আকরিককে। তাহলে সেইখানে গিয়ে সে কী করবে? বি স্থানে আনলোড করে দিল। আনলোড করে দিয়ে ওই ট্রেনটায় যখন ফিরে আসবে তখন তো সে ফাঁকা ফিরে আসবে। তাহলে ফাঁকা যদি না ফিরে নিয়ে এসে আমি এর কি দরকার? তখন এর দরকার কয়লার। তাহলে এখানে লোহা আকরিকটাকে সে আনলো, সে করলো, নামিয়ে দেওয়ার পর সে কী করলো? কয়লাকে সেখানে লোড করলো। লোড করে আবার এই স্থানে মানে যেখানে এখানে লোহা ইস্পাত কারখানা আছে সেখানে নিয়ে এলো। তাহলে এভাবে কি হলো? এভাবে পরিবহন ব্যয়টা কমে গেল। এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যদি আমার 100 টাকা খরচা হতো, তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমার পরিবহন খরচাটা দুটো স্থানের মধ্যে 50-50 করে ব্যয় হয়ে যাবে, মানে পরিবহন ব্যয়টা আমার কমে গেল। তাহলে এই জিনিসটা শিল্পপতিরা কি করবে? তারা ফলো করবে যে কোনো জায়গায় পরিবহন দোলক নীতিটাকে আমার অ্যাপ্লাই করতে পারি কিনা। দ্বিতীয় হচ্ছে একজন বিজ্ঞানী, তিনি একটা চার্ট তৈরি করেছিলেন, সেটাকে বলেছে হুবার্স চার্ট। সেই চার্টে কি বলা হচ্ছে? সেই চার্টে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় আমি কাঁচামালকে নিয়ে যাব, সেক্ষেত্রে আমি কি ধরনের পরিবহন মাধ্যম নেব, সেইগুলো তার উপর ডিপেন্ড করছে। তিনি বলছেন যদি কোনো আমি কাঁচামালকে যদি 200 কিলোমিটার পর্যন্ত যদি নিয়ে যাই, সেক্ষেত্রে আমার যে পথটা হবে সেটা হবে সড়ক পথ এবং মাধ্যমটা হবে ট্রাক বা লরি। আমি যদি 200 কিলোমিটার থেকে 1100 কিলোমিটার পর্যন্ত কোনো কাঁচামালকে বা কোনো উৎপাদিত দ্রব্যকে নিয়ে যায়, সেক্ষেত্রে আমার পরিবহনের মাধ্যম হবে রেলপথ এবং সেটা হবে মালগাড়ি।
এবং 1100 কিলোমিটারের যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে জলপথের মাধ্যমে নিয়ে যেতে হবে এবং সেটা হবে জাহাজ। তাহলে এই জিনিসটাকে আমাকে ফলো করতে হবে, শিল্পপতিরা এই জিনিসগুলো সেগুলো ফলো করে। আর একটা হয় সেটা হচ্ছে ব্রেক অফ বাল্ক অবস্থান বলা হয়। ব্রেক অফ বাল্ক অবস্থানটা কি, মানে আমি যদি কোনো একটা জিনিস কোনো একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে যাচ্ছে, ধরো আমি এখান থেকে কোনো একটা জিনিসকে আমি দার্জিলিংয়ে নিয়ে যাব, তাহলে দার্জিলিংয়ে নিয়ে যেতে হলে আমাকে প্রথমে কী করতে হবে, মালগাড়িতে সেই জিনিসটাকে লোড করতে হবে, রেলপথের মাধ্যমে সেটা হয় শিলিগুড়ি পর্যন্ত যাবে, তাহলে শিলিগুড়িতে গিয়ে আবার সেটাকে মালগাড়ি থেকে আনলোড করতে হবে, আনলোড করার পর আবার ট্রাকে লোড করতে হবে, লোড করে সেটা আবার দার্জিলিং পর্যন্ত যাবে। তাহলে এইভাবে বারবার যদি লোডিং আনলোডিং হয় তাহলে লোডিং আনলোডিংয়ের ফলে কী হবে, তার পরিবহন খরচাটা বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, পুরো রাস্তাটায় আমি ট্রাকে করে বা লরির মাধ্যমে আমি কোনো দ্রব্যকে আমি পরিবহন করব। তাহলে সেক্ষেত্রে কী হবে, আমার লোডিং আনলোডিং হবে না বেশি, তাহলে সেক্ষেত্রে কী হবে, পরিবহন খরচাটা কমে যাবে। এরপর আমাদের যেটা পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে বাজার। তাহলে বাজার বলতে আমরা কি বুঝি, বাজার হচ্ছে আমাদের যে কোনো একটা জায়গাতে দুটো কারণে বাজার গড়তে পারে। একটা হচ্ছে মানুষের চাহিদা থাকতে হবে, আর দ্বিতীয় হচ্ছে মানুষের সামর্থ্য থাকতে হবে, তবেই সেখানে বাজার গড়ে উঠবে। তাহলে বাজার গড়ে ওঠার দুটো শর্ত। তাহলে আমি কোনো জিনিসটা যেটা উৎপাদন করছি কারখানায়, সেটা যদি বাজারে যদি বিক্রি না হয় তাহলে আমি কী জন্য সেখানে জিনিসটা উৎপাদন করব। তাহলে বাজার গড়ে ওঠার এই দুটো জিনিস থাকতে হবে। যেমন আমাদের সামনে বাজার রয়েছে দুর্গাপুর, সেই দুর্গাপুরে কি হচ্ছে, সেখানে মানুষের সামর্থ্য আছে এবং মানুষের ইচ্ছাও আছে, সেই জন্য সেখানে বাজারটা গড়ে উঠেছে। এবারে এই যে মানুষের সামর্থ্য এবং ইচ্ছা, এই দুটো জিনিস কি, এখন তোমাদের এখন খুব একটা ইচ্ছা থাকবে যে আমার সামনে একটা ল্যাপটপ থাক, একটা ভালো মোবাইল থাক, তোমার ইচ্ছা আছে, কিন্তু তোমাদের কি এখন সামর্থ্য নেই। আবার অনেক লোকের কি হয়, অনেক লোকের সামর্থ্য আছে কিন্তু ওইসব ভালো মোবাইল কেনা, ভালো গাড়ি কেনা, তা ল্যাপটপ কেনা, এগুলো তাদের ইচ্ছা নেই, তাহলে সেখানে কিন্তু বাজার গড়ে উঠবে না। যেমন আমাদের সামনে যে জায়গাগুলো আমরা দেখতে পাই, সেই জায়গাগুলোতে বাজার ওই কারণে খুব একটা ভালো গড়ে ওঠেনি। এরপরে যেটা পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে মূলধন। তাহলে আমি কোনো একটা জায়গায় কারখানা স্থাপন করব, তাহলে কারখানা স্থাপন করার জন্য আমার কি দরকার, টাকা দরকার। সেই টাকা আমি কোথা থেকে পাবো, যারা আমাদের বিভিন্ন শিল্পপতিরা আছে তারা পুঁজি বিনিয়োগ করতে পারে, বা যদি কারো কাছে না থাকে তাহলে সে কী করবে, বিভিন্ন ব্যাংক থেকে সে ঋণ নেবে, ঋণ নিয়ে পরে কোনো কারখানা স্থাপন করবে। তাহলে আমার শিল্পক্ষেত্রে আমার মূলধন, যেটা আমরা বলি পুঁজি, সেই পুঁজি কিন্তু দরকার। তাহলে এটা গেল আমাদের সাংস্কৃতিক পরিবেশের মধ্যে। এরপর আমাদের রয়েছে রাজনৈতিক পরিবেশ। তাহলে এই রাজনৈতিক পরিবেশের প্রথম যেটা আমার পয়েন্ট, সেটা হচ্ছে সরকারি নীতি। কোনো একটা জায়গায় শিল্প স্থাপনের ক্ষেত্রে সরকারি নীতি, মানে সরকার সেখানে কীভাবে শিল্পতিকে সাহায্য করছে, সেখানে জমি প্রদান করা, সেখানকার লাইসেন্স, সেখানকার শুল্ক নীতি, তাহলে এইগুলো যদি সরকার থেকে সহযোগিতা গ্রহণ করা হয় তাহলে সেখানে কী হবে, শিল্পতিরা শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করবে। এটা গেল সরকারি নীতি। দ্বিতীয় যেটা পয়েন্ট, সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। কোনো একটা জায়গাতে যদি রাজনৈতিক স্থিতিশীলতা যদি ভালো হয়, মানে সেই জায়গাতে, তাহলে শিল্পপতিরা কী হবে, শিল্প স্থাপনের ক্ষেত্রে আগ্রহী হবে। এইটাই হচ্ছে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা। আরও একটা পয়েন্ট আমরা বলতে পারি, যেটা আমরা এখানে লিখিনি, সেটা হচ্ছে ঐতিহাসিক কারণ। তাহলে ঐতিহাসিক কারণ সেটা হচ্ছে আমাদের বিভিন্ন যে জায়গাগুলো পৃথিবীর বা আমাদের ভারতের যে সময় উপনিবেশিক শাসন ছিল, সেই উপনিবেশিক শাসনের সময় বিভিন্ন উপনিবেশিকের দ্বারা বিভিন্ন ধরনের শিল্প তখন গড়ে উঠেছিল। যেমন আমাদের চা শিল্প, আমাদের উত্তর পূর্ব ভারতে, আমাদের আফ্রিকাতে কফি শিল্প, এই যে শিল্পগুলো গড়ে উঠেছে, সেই শিল্পগুলো ঐতিহাসিক কারণের জন্যই গড়ে উঠেছে। তাহলে আজকে আমরা যেটা পড়লাম, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যদি কোনো জায়গা থাকে তাহলে শিল্পপতিরা সেই জায়গায় শিল্প স্থাপনের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করবে। আজকে আমাদের এই টপিকটা শিল্প স্থাপনের ক্ষেত্রে এইখানেই শেষ হলো।